মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এমন চরম এবং ভয়াবহ জায়গায় পৌঁছালো যে প্রশ্ন উঠতে শুরু করলো, ইরান কি আন্তর্জাতিক সমস্ত আইনের ঊর্ধ্বে পৌঁছে গেল? কারণ দিনের পর দিন হরমুজ প্রণালীকে বন্ধ করে রাখা শুধু নয়, দিনের পর দিন ভারতের জাহাজে বেছে বেছে আক্রমণ করেছে এই ইরান। এবং কালকে হরমুজে ওমান থেকে আসা একটি জাহাজের উপর এমন ভয়াবহ হামলা চালানো হয়েছে, যার ফলে আমেরিকা এবং ইরানের যুদ্ধ নতুন মাত্রায় কিন্তু পৌঁছে গেছে। ভারতের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে এবং ভারত এই ধরনের হামলার কড়া সমালোচনা করেছে। মোদ্দা কথা হলো, ইরান যে ধরনের আগ্রাসন হরমুজকে কেন্দ্র করে দেখাচ্ছে, তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা এই যুদ্ধকে বিশ্বযুদ্ধে পরিণত করতে চাইছে। কারণ ধরুন, ভারত ইরানে বিপুল পরিমাণে ইনভেস্ট করেছে, একাধিক গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার ভারত এবং ইরান একত্রে করছে ইরানে। অথচ এই ইরান দিনের পর দিন ভারতের জাহাজকে টার্গেট করে যাচ্ছে। তারা যুদ্ধ করছে আমেরিকার সঙ্গে তাদের নীতিগত কিছু বিরোধ থাকতে পারে, কিন্তু কথায় কথায় ভারতের জাহাজে আক্রমণ করা, ভারতের নাবিকদের প্রতি এই ধরনের বৈষম্যমূলক আচরণ করা, তা কি কোনো রাষ্ট্রের পক্ষে মানায়? যেখানে ভারত এই যুদ্ধে নিউট্রাল একটা দৃষ্টিভঙ্গিতে ব্যালেন্স ডিপ্লোমেসিকে ইমপ্লিমেন্ট করেছে এবং প্রকাশ্যে ইরানের সমালোচনাটুকু অবধি করেনি, সেখানে ভারতের জাহাজকে বারবার আক্রমণ করা হচ্ছে কেন? সেই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তরে উঠবে। এবং আমার দৃঢ় বিশ্বাস, ইরান কিন্তু এই জিনিসটি করে ভারতের যে সমর্থন, সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলছে। মনে রাখতে হবে, আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর যে নির্দিষ্ট একটি জায়গায় সই করার বিষয় ছিল, অর্থাৎ শোকবার্তা সই করার বিষয় ছিল, সেখানেও কিন্তু ভারত সই করেছে, ভারতের বিদেশ সচিব সেখানে সই করেন। এমনকি আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য অনুষ্ঠানেও ভারত কিন্তু প্রতিনিধি দল পাঠিয়েছে। কিন্তু তা সত্ত্বেও যদি ইরান এই ধরনের হামলা করে, তাহলে এটাকে বিশ্বাসঘাতকতা ছাড়া কি আর কিছু বলা যায়? নিঃসন্দেহে নয়। কেন হঠাৎ করে পরিস্থিতি চরম জায়গায় চলে গেল? কালকে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে ভারত স্পষ্ট বিবৃতিতে জানিয়েছে যে আজ ভোরে ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সিতে আক্রমণের তীব্র নিন্দা করছি। এখনো পর্যন্ত 10 জনকে উদ্ধার করা হয়েছে এবং সেই বিমানে ভারতীয় যে নাবিক ছিলেন তার সংখ্যাটা ছিল 11। অর্থাৎ ভারত অফিসিয়ালি জানাচ্ছে একজনকে এখনো অব্দি উদ্ধার করা সম্ভব হয়নি, একজনের কোনো খবর পাওয়া যাচ্ছে না, তা ভারত স্পষ্ট বিবৃতিতে জানিয়েছে। ওমানে আমাদের দূতাবাস পরিস্থিতির উপর নজর রাখছে, তল্লাশি এবং উদ্ধার কার্য নিয়ে ওমানের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ওমান কর্তৃপক্ষের সহযোগিতার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি। অর্থাৎ যুদ্ধ করবে ইরান ও আমেরিকা, ভারতের জাহাজের উপর আক্রমণ হবে, ভারতের নাবিক নিখোঁজ হবে, ভারতের দায়ে পড়েছে সেখানে গিয়ে উদ্ধার কার্য চালানোর। দেখুন, ভারতীয়দের জন্য ভারত সরকার নিঃসন্দেহ করবে, বিদেশ দপ্তর বিদেশ মন্ত্রক তৎপরতা যেখানে দেখাচ্ছে তা অত্যন্ত সাধুবাদযোগ্য। কিন্তু এই ইরান দিনের পর দিন আন্তর্জাতিক আইনকে কেন ভায়োলেট করবে, এই প্রশ্ন এবার আন্তর্জাতিক স্তরে ওঠানোর সময় এসছে। তা কিন্তু 100% আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, কারণ দিনের পর দিন এই পরিস্থিতি কিন্তু ক্রমাগত বাড়াবাড়ির জায়গায় নিয়ে চলে যাচ্ছে ইরান। পাশাপাশি ভারত বিবৃতিতে জানিয়েছে যে আমরা অবিলম্বে এই সংঘাত থেকে সরে আসার বার্তা দিচ্ছি। সমঝোতা করছে যে আলোচনা চলছে, কূটনৈতিক পথে তা সমাধান করা হোক, তা আমরা চাইছি এবং এই এলাকায় শান্তি এবং স্থিরতা যেন ফিরে আসে, সেটাই ভারতের চাহিদা। বাণিজ্যিক জাহাজ এবং নাগরিক পরিকাঠামোগুলোকে নিশানা করে এই হামলা এখনই বন্ধ করা উচিত। আন্তর্জাতিক আইন মেনে যত দ্রুত সম্ভব এই অঞ্চলের আন্তর্জাতিক জলপথ নিয়ে মুক্ত এবং বাধাহীন যাতায়াত ও বাণিজ্য ফের চালু করা হোক। অর্থাৎ হরমুজ প্রণালী কারোর বাপের সম্পত্তি নয়, হরমুজ প্রণালী কারুর বাপের সম্পত্তি নয় যে সেখান থেকে ভারতের জাহাজ গেলে আপনারা বেছে বেছে তার উপর আক্রমণ করবেন। আপনাদেরকে অধিকার দিয়েছে ভারতের জাহাজের উপর আক্রমণ করার। এই অডাসিটি কিসের জন্য ইরান দেখাচ্ছে, সেই প্রশ্ন আন্তর্জাতিক স্তরে এবার সমস্ত ভারতের সঙ্গে যে সকল বন্ধু রাষ্ট্র আছে তাদের তোলা উচিত। এবং আমার দৃঢ় বিশ্বাস, পরিস্থিতিটি ইরান সেই জায়গায় কিন্তু নিয়ে যেতে চাইছে এবং আমেরিকা ভার্সেস ইরানের এই যুদ্ধ আন্তর্জাতিক এক যুদ্ধে রূপায়ণ করার চেষ্টা কিন্তু ইরানের পক্ষ থেকে করা হচ্ছে, তা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আমার দেশের বাইরে থেকে যদি কোনো প্রণালী যায়, তাহলে আন্তর্জাতিক আইন কি বলে, আমি একটি নির্দিষ্ট জায়গা অবধি তার মালিকানা আমার থাকবে, তাকে বলা হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। কিন্তু সেই এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরের যে অংশ, সেটা তো আন্তর্জাতিক অংশ। আমার পাশ থেকে একটি প্রণালী যাচ্ছে মানে সেই প্রণালী সবটারই মালিক আমি। সেখান থেকে যে জাহাজ যাবে তাদের আমাদের কথা শুনতে হবে। এই অডাসিটি ইরানের কোথা থেকে এলো? আজকে সেই প্রশ্ন কিন্তু উঠছে। আজকে ভারত
ইরানের পাশে দাঁড়িয়ে আছে মানে এই উদারতাটা ভারতের পক্ষ থেকে যেটা দেখানো হচ্ছে সেটা দুর্বলতা নয়, ইরানকে এবার সেটাও কিন্তু বুঝতে হবে। কারণ এ ঘটনা প্রথম ঘটনা নয়। এ ঘটনা যদি প্রথমবারের জন্য হতো আমি এতটা অ্যাগ্রেসিভলি এই কথা বলতাম না। শেষ 3 মাস ধরে যতদিন এই যুদ্ধ চলছে 28 ফেব্রুয়ারি থেকে, ততদিন অবধি ভারতের জাহাজকে অকারণে আক্রমণ করা হচ্ছে, অথচ এই ভারত ইরানে আয়াতুল্লাহ খামেনি শেষকৃত্য অনুষ্ঠানের প্রতিনিধি দল পাঠিয়েছে, শোকবার্তায় সই করেছে, বারংবার আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে এই যুদ্ধ থামানোর কিন্তু স্টেটমেন্ট দিয়েছে। কিন্তু এই দুর্বলতাকে যদি এই ধরনের এইভাবে ট্রিট করা হয় তাহলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এটা পরিষ্কার এক বিশ্বাসঘাতকতা, অন্তত আমার কাছে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু নয়। দেখুন, আপনারা হয়তো ভাবছেন একটি জাহাজের উপর মিসাইল আক্রমণ হলো, একটি জাহাজের ক্ষয়ক্ষতি হলো। অনেকে হয়তো ভাববেন 11 জন নাবিক ছিল, 10 জন তো উদ্ধার করা হয়েছে, একজন যিনি মারা গেছেন বা হারিয়ে গেছেন সেই পুরো বিষয়টার ক্ষয়ক্ষতির পরিমাণ 1 জন। কিন্তু বিষয়টা সেটা নয়। এই যে জাহাজগুলোর উপর আক্রমণ করা হচ্ছে, এই জাহাজে কয়েকশো কোটি টাকার মালপত্র থাকছে, তেল থাকছে। সবচেয়ে বড় কথা, এই অবস্থায় জ্বালানি সংকট মেটানোর জন্য যেখানে ভারত সরকার সদা তৎপর হয়ে গোটা বিশ্ব জুড়ে তেল আনার চেষ্টা করছে, ঠিক সেখানে কয়েকশো কোটি টাকার এই ধরনের তেলকে নষ্ট করার অধিকার কে দিল? এটাও তো একটা বড় প্রশ্ন। আর প্রথম কথা, ভারত এমন একটা জায়গায় অবস্থিত, আমরা তো হরমুজকে এড়িয়ে ওমান, কাতার, কুয়েত থেকে তেল আনতে পারবো না। আমরা তো প্লেনে করে বা ফ্লাইটে করে এই বিপুল পরিমাণে তেল আনতে সম্ভব নয়। ফলে আমাদের কাছে অপশনটা কি? সেখানে দাঁড়িয়ে আমাদের বন্ধু একটা রাষ্ট্র আমাদের বিপক্ষে যদি এই ধরনের আচরণ করে, তাহলে কিন্তু এটা নিঃসন্দেহে প্রতিবাদযোগ্য। ইরান এই পুরো বিষয়টি বিশ্বযুদ্ধের আকার কেন নিতে চাইছে আমি বলছি। কালকে ইরান অফিসিয়ালি জানিয়েছে তারা আমেরিকার পেট্রিয়ট ডিফেন্স সিস্টেম ধ্বংস করে একসঙ্গে 5টা রাষ্ট্রের উপর আক্রমণ করেছে মিডল ইস্টে, এবং 5টা রাষ্ট্রই সোকল্ড এনার্জি ক্রাইসিস মেটানোর জন্য বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে কুয়েত, ওমান, জর্ডান, বাহরাইন এবং ইউএই, এই 5টা রাষ্ট্রের উপর ইরান কিন্তু আক্রমণ করেছে। এবং ইরান এক্ষেত্রে শর্ট রেঞ্জ ডিফেন্সিভ সিস্টেম ব্যবহার করছে, যা চাইনিজ স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম দ্বারা কন্ট্রোলড। অর্থাৎ তারা এখানে মডার্ন ওয়ারফেয়ারে যা প্রয়োজন সেই জিনিস কিন্তু ব্যবহার করছে। অর্থাৎ আমেরিকার কাছে কাজটা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে ক্রমশ। তারা পরিষ্কারভাবে বলছে যে তারা এমন কিছু জায়গায় কালকে টার্গেট করেছে যা আমেরিকার যে ইনফ্রাস্ট্রাকচার মিডল ইস্টে তা 50%-এর বেশি ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা একটা লিস্ট প্রকাশ করেছে, সেখানে তারা বলছে প্রিন্স হাসান এয়ারবেস জর্ডন সম্পূর্ণ চুরমার করে দেওয়া হয়েছে, ইউএস 5th ফ্লিট হেডকোয়ার্টার এবং শেখ ইসা এয়ারবেস বাহারিনে অবস্থিত তা ধ্বংস করে দেওয়া হয়েছে, আলী সালেম অ্যান্ড আহমেদ যে এয়ারবেস আছে কুয়েতে অবস্থিত তা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, কুয়েতের 2টো এয়ারবেস। পাশাপাশি বলছে যে একাধিক ইউএস ইনফ্রাস্ট্রাকচার যেমন কাতারের আল উদিয়াত এয়ারবেস, যেখানে আমেরিকার সেন্টকম ফরওয়ার্ড হেডকোয়ার্টার অবস্থিত, যেটা আমেরিকার মিডল ইস্টে লার্জেস্ট ইনস্টলেশন, সেটার উপরেও কিন্তু মিসাইল অ্যাটাক করা হয়েছে। পাশাপাশি ওমানের দুকম পোর্টের উপর আক্রমণ করা হয়েছে। এবং ইরান স্পষ্টভাবে বলছে শেষ 3 দিনে তারা 80টি গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচারের উপর আক্রমণ করেছে। কাতার, কুয়েত, জর্ডান তাদের মধ্যে অন্যতম। জর্ডানে আক্রমণ করা কিন্তু কিছুটা কঠিন, কারণ কাতার, কুয়েত, বাহরাইন এগুলো একটি লাইন ধরে অবস্থিত। জর্ডানটা তুলনায় একটু দূরে অবস্থিত ইরাকের পাশে। সেই জর্ডানেরও কমান্ড ইন কন্ট্রোল সেন্টার এবং আমেরিকার ফ্লাইট হ্যাঙ্গার সেন্টারের উপর 3টে মিসাইল বর্ষণ করেছে জর্ডান, যা অফিসিয়ালি তারা কনফার্ম করেছে। পাশাপাশি আমেরিকাও কিন্তু ইরানের খর্গ আইল্যান্ড, যে খর্গ আইল্যান্ডকে কন্ট্রোল করে ইরানের 90% ইরানিয়ান ক্রুড অয়েল এক্সপোর্ট কন্ট্রোল হয়, সেখানে আক্রমণ করা হয়েছে। এবং খর্গ আইল্যান্ড কিন্তু ইরানের সর্ববৃহৎ অয়েল যে চেন সিস্টেম আছে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এখানে প্রতিদিন 7 মিলিয়ন ব্যারেল প্রতিদিন তেল কিন্তু তারা এক্সপোর্ট করে গোটা বিশ্বে। ভারতের এই মুহূর্তে তেলের চাহিদা 5 মিলিয়ন ব্যারেল প্রতিদিন, আর ইরান এই খর্গ আইল্যান্ডকেই কাজে লাগিয়ে 7 মিলিয়ন ব্যারেল তেল প্রতিদিন আন্তর্জাতিক স্তরে কিন্তু স্প্রেড আউট করে। এছাড়া আমেরিকার পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে ইরানের বুশেহার পরমাণু কেন্দ্র, যেটা রাশিয়ার সঙ্গে একত্রে তারা বানিয়েছিল, সেখানেও আক্রমণ করা হয়েছে। এবং আমেরিকা বলছে তারা শেষ 3 দিনে 300-র বেশি টার্গেটকে ধ্বংস করে দিয়েছে ইরানে।
ইরান পাল্টা বলছে মিডল ইস্টের সমস্ত আমেরিকান ঘাঁটি তারা ধ্বংস করেছে। এবার এই তালে গলে ভারতের জাহাজে কেন আক্রমণ করা হচ্ছে সেই প্রশ্ন উঠছে। ভারতের নাবিক আপাতত এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের। ভারত সরকার চেষ্টা করছে তাকে ফিরিয়ে আনার, কিন্তু এবার মনে হয় এই বিশ্বাসঘাতকতার জবাব দেওয়ার কিন্তু সময় এসছে। কোনো কিছু যেন ভুলে যাওয়া না হয়। এই বিশ্বাসঘাতকতার একমাত্র শাস্তি এদের সঙ্গে পাল্টা এই ধরনের আচরণ করা, যেন এরা বোঝে ভারতের বন্ধুত্ব নিয়ে কেউ যদি ছেলে খেলা করে তাহলে ভারত ফনা তুলে তাদেরকে শেষ করতে পারে। ওয়েট অ্যান্ড সি ভারত কি বলে, ভারত কি করে, জানার জন্য অপেক্ষা করতেই হবে। কি করা উচিত ভারতের, এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।